নমস্কার। আজকে বলবো হচ্ছে কুম্ভ রাশিকে নিয়ে শুক্রদেবের রাশি পরিবর্তন। শুক্রদেব রাশি পরিবর্তন করছে 20 ডিসেম্বর 2025। তার এবারে রাশি পরিবর্তনের সময়সীমা হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত। শুক্র অবস্থান করবে ধনু রাশিতে। ধনু রাশিতে শুক্রের অবস্থান কি রকম প্রভাব দিবে কুম্ভ রাশির উপর? কুম্ভ রাশি কোন দিক থেকে হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। শুক্র হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে শুক্র, সুখের ঘর, তার সাথে ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে শুক্র। ভাগ্যের ঘরটা হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি। শুক্র হচ্ছে কি আকর্ষণ, শুক্র হচ্ছে সৌন্দর্য, শুক্র হচ্ছে প্রেম ভালোবাসা, শুক্র হচ্ছে ঐশ্বর্য ধনসম্পত্তি, সমস্ত কিছু শুক্রই তো কারক। তো কার জীবনে সুখ চাই না? শুক্র প্রত্যেকের জীবনে চাই। যার জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রে শুক্রকে এমনভাবে ভাগ করেছে প্রত্যেকটি রাশিতে যে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হবেই প্রত্যেকটি রাশিতে, এমনভাবে শুক্রকে ভাগ করেছে। এবার যার যার জন্মকুষ্ঠিতে যেরকমভাবে শুক্রের অবস্থান হয় সেরকমভাবে শুক্র জিনিসটা সুখ জিনিসটা জীবনে আসে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের যে এবার অবস্থান সেটা কিন্তু ভাগ্যের ঘরের অধিপতি শুক্রের অবস্থান হচ্ছে লাভের ঘরে, একাদশ ঘরে, কিন্তু রাশিটা হচ্ছে ধনু রাশি। তাহলে সবার প্রথম এই পরিবর্তনে দেখতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে যে শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতির কোনো রকম একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে কিনা। যদি তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসে তাহলে আর অস্ত মস্ত কিচ্ছু ঠেকাতে পারবে না, চারিদিক থেকে একটা ভালো প্রভাব দিবে। তবে অস্তের কিছুটাও একটা নেগেটিভ প্রভাব থাকবে, কারণ সূর্য আর মঙ্গল এই ঘরে অবস্থান করছে। শুক্র যখনই অবস্থান করবে তখন শুক্রও কিছুটা অস্ত হবে, এটা ঠিক। তো কোন দিক থেকে খারাপ রেজাল্ট দিবে সেটাও বুঝাবো। তো সবার প্রথম দেখে নেওয়া যাক যে দেবগুরু বৃহস্পতির সাথে কোনো রকম মিত্রতা সম্পর্ক উঠে এসছে কিনা। বর্তমানে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে মিথুন রাশিতে এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বক্রী হয়ে গেছে। তো বক্রী যখন গ্রহ হয়ে যায় তখন তো তার তো চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়। তাহলে দেবগুরু বৃহস্পতির এই সময়কালে কিন্তু বল বৃদ্ধি অবস্থায় রয়েছে, তাও আবার নিজের নক্ষত্র অবস্থান এবং মিথুন রাশিতে। তাহলে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি মীন রাশিতে কুম্ভ রাশির অধিপতি আবার শনিদেব অবস্থান করছে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটাও কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। অর্থাৎ শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতির এই যে একটা সম্পর্ক উঠে আসছে, এই সম্পর্কে কিন্তু সম্পূর্ণভাবে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে, অর্থাৎ একটা জবরদস্ত ফল পেতে যাচ্ছে কুম্ভ রাশি। কারণ ভাগ্যের ঘরের অধিপতিকে দেখবে, ভাগ্যের ঘরেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে রাশির উপরে। রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতি, ভাগ্যের ঘরের অধিপতিকে দেখছে বৃহস্পতি, আবার ভাগ্যের ঘরের উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির। তাহলে কি একটা প্রভাব হতে পারে এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে? অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই পরিবর্তন হতে যাচ্ছে বললে বললে, অর্থাৎ চারিদিক থেকে একটা লাভের স্থিতি তৈরি করছে। তো যাই হোক, এটা একটা ভালো সংবাদ। বছরের শুরুই হচ্ছে একটা ভালো দিক দিয়ে কুম্ভ রাশির, এটা তো সব থেকে বড় পাওনা। তো কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম হচ্ছে সুখের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করবে। বা লাভের ঘরে যখন অবস্থান করবে তখন তো সূর্য আর মঙ্গল থাকছে এই ঘরে, এবং এই ঘরে যেরকম দেবগুরু বৃহস্পতির সাথে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, তো সেরকম কিন্তু এই ঘরে আবার শনিরও দৃষ্টি থাকছে, দশম দৃষ্টি। আর তার সাথে কেতুও পেয়ে যাচ্ছে আবার গুরুবদ দৃষ্টির প্রভাব। তো গুরুবদ দৃষ্টির প্রভাব কিন্তু কেতুরও থাকছে এই জ্যোতির উপর। অর্থাৎ এই যে তিনটি গ্রহ অবস্থান করছে, তিনটি গ্রহের একদিকে এই ঘরকে অ্যাক্টিভ করছে এবং এই তিনটি গ্রহের উপর এই তিনটি শুক্র শনি, দেবগুরু বৃহস্পতি এবং কেতুর কিন্তু প্রভাব থাকছে। একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এবং আগামী দিনে 28 তারিখ পর্যন্ত আবার বুধ কর্মের ঘরে থেকে আবার এই লাভের ঘরে অবস্থান করে দেবে। বুধ তো আবার হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, কারণ তখন আবার দেবগুরু বৃহস্পতির সাথে স্থান পরিবর্তন যোগ তৈরি হবে, একটা জবরদস্ত কিন্তু ভালো প্রভাব পড়বে কুম্ভ রাশির আগামী দিনে। তো সেটাও একটা ভিডিও দিব। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে যে যোগটা তৈরি হচ্ছে এটা কিন্তু একটা বিভৎস যোগ। এবার তুলা রাশি বলছি, শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে সূর্য আর মঙ্গল অবস্থান করছে এবং যে মুহূর্তে রাশিটা পরিবর্তন করছে সেই মুহূর্তে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু হচ্ছে মূল নক্ষত্র। তো মূল নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। কেতুর নক্ষত্রে শুক্র অবস্থান করবে, তার সাথে সূর্যও থাকছে এবং মঙ্গলও থাকছে। মঙ্গল 25 তারিখ পর্যন্ত থাকছে। 25 তারিখে আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে দেবে, নক্ষত্র পরিবর্তন করে চলে যাবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। তাহলে এই যে শুক্রের যে পরিবর্তন, শুক্র অবস্থান করছে কেতুর নক্ষত্রে আর কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, যেটা হচ্ছে সপ্তম ঘর, এবং যে নক্ষত্র পাচ্ছে সেটাও কিন্তু হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। অর্থাৎ কেতু অবস্থান করছে শুক্রের নক্ষত্রে আর শুক্র অবস্থান করছে কেতুর নক্ষত্রে। তাহলে দুটি গ্রহের কিন্তু এখানটাতে নক্ষত্রগত পরিবর্তন হয়ে গেল। এবার কেতুর যে নক্ষত্র অবস্থান করছে পূর্বা ফাল্গুনী, এটাকে বলা হয় সৌভাগ্যের নক্ষত্র। অধিপতি দেবতা হচ্ছে ভাগ এবং এই নক্ষত্র হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস। তাহলে নক্ষত্রটা কিন্তু যথেষ্ট ভালো নক্ষত্র পাচ্ছে কেতু। আর কেতুর নক্ষত্রে যে শুক্র অবস্থান করছে মূল নক্ষত্রে, এই নক্ষত্রকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। এর কালপুরুষ চক্রে যে ধনুরাশিটা সেটা কিন্তু ভাগ্যের ঘর, আর ভাগ্যের ঘরে এই নক্ষত্রের কিন্তু 4টি চরণ পড়ে। তো 4টি চরণ আর 4টি নবাংশ, এগুলো নিয়ে যদি আলোচনা করি ভিডিও আর শেষ হবে না আজকে।
তো যাই হোক, এই যে মানে অবস্থান মূল নক্ষত্রকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। তো ধর্মের ঘরে কিসের বিনাশ হবে? কোন এমন বিনাশ হয়েছে যে ধর্মের ঘরে এই চারটি নক্ষত্রের অবস্থান, এই নক্ষত্রের চারটি চরণী অবস্থান, তাও আবার দেবগুরু বৃহস্পতির এই মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে। এখানটা তো অধর্মের বিনাশ হবে, যেটা অধর্ম সেই জিনিসের বিনাশ হয়ে ধর্মের প্রতিষ্ঠান হবে। কারণ কেতুকে বলা হয় ধ্বজা অর্থাৎ পতাকা, যেটা কিন্তু সবার উপরে লাগানো থাকে। তো সেই জিনিসটাই বোঝাচ্ছে। এই নক্ষত্রে বহু রকম বহু মানে সমাজের সামনে তুলে ধরেছে। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো ধর্মের এখানটাতে মানে স্থাপন হবে, অর্থাৎ এই মূল নক্ষত্রের সূর্যের অবস্থান, মঙ্গলের অবস্থান, তারপর আবার শুক্রদেবের অবস্থান, এবং এই যে তিনটি গ্রহের জুটি, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি, কেতুর দৃষ্টি, তাহলে এখানটাতে একটা জবরদস্ত একটা লাভের সংকেত পাওয়া যাচ্ছে। কারণ এটা একাদশ ঘরেই তৈরি হয়েছে। অর্থাৎ বিগত দিন ধরে যে একটা মানে অবস্থান চলছিল, যে একটা অশুভ জিনিসের মধ্যে পড়েছিল, নিজের পাওনা হক থেকে বঞ্চিত ছিল এই কুম্ভ রাশি, সেই জায়গার সেই অশুভ শক্তির বিনাশ হবে এবং যথেষ্ট নিজের লাভের রাস্তাটা খুঁজে পাবে এবং জীবনে লাভ জিনিসটাও পাবে। সেটাই কিন্তু বুঝাচ্ছে এই মূল নক্ষত্র। মূল কথাটা মানে কি, মূল হচ্ছে কি জড়, শিকড়, গভীর। তো একটা শিকড় যেরকম একটা বড় গাছকে আটকে রাখে, সেই গাছের ছায়া থেকে আরম্ভ করে গাছের ফল থেকে গাছের সমস্ত কিছুই আমরা প্রায় ভোগ করি। এটাই কিন্তু বুঝাচ্ছে যে এই সময়কালে মানে সেই আসল জিনিসটা কিন্তু আমরা পাবো, যেটা ফলস্বরূপ আমরা হাতে পেয়ে যাব যারা মানে কুম্ভ রাশি জাতক জাতিকারা রয়েছেন। অর্থাৎ আর্থিক দিকটা বিশেষভাবে এই সময়কালে কিন্তু মজবুত হবে এই কুম্ভ রাশির। কারণ এই সময়কালে শনিও কিন্তু ধন সম্পত্তির করে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই মার্গী অবস্থায় রয়েছে। অর্থাৎ আর্থিক দিক বিশেষভাবে এই সময়কালে উঠে আসছে। মূল নক্ষত্র, এই নক্ষত্রের উপর ধূমাবতী মায়ের একটা বিশেষ কৃপা থাকে এবং এই নক্ষত্রের ঈশ্বরী এমন শক্তি রয়েছে যে এটা যতই গভীরে পড়ুক, যতই খারাপ অবস্থাতে পড়ুক, এ কিন্তু ঘুরে দাঁড়াবে। কারণ একটি শিকড় একটা গাছকে আটকে রাখতে পারে, যে গাছটা আমাদের সম্পূর্ণভাবে আমরা গাছের দ্বারা উপকৃত হয়। গাছের অক্সিজেন থেকে আরম্ভ করে গাছের ফল থেকে, পাতা থেকে, কাঠ থেকে, এমন কিছু বস্তু নাই যে আমরা ব্যবহার করি না। তো সেই জিনিসটা বুঝাচ্ছে যতই গভীরে পড়ে যাক, যতই খারাপ অবস্থাতে পড়ে যাক, এই মূল নক্ষত্রের কিন্তু জিনিসই হচ্ছে এরা মানে জীবনকে মানে এগিয়ে নিয়ে যায়। এবং মূল নক্ষত্রের মধ্যে আরও একটি বিশেষ গুণ রয়েছে যে এরা কোনো কাজ যদি হাতে নেয় তো তার কিন্তু গভীর থেকে গভীরে যায়, গভীর জিনিসটা অনুধাবন করে। অর্থাৎ এই সময়কালে কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিজের লাভের জন্য যে যতই গভীরে যাওয়া প্রয়োজন তত গভীরে যাবে এবং আসল জায়গা থেকে নিজের লাভ বের করে নিয়ে আসতে পারবে। কারণ সূর্য আর মঙ্গল রয়েছে, একটা সেই জিনিস চলে আসছে, একটা ভালো উৎসাহ জিনিস চলে আসছে জীবনে, যে নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ সূর্যের যে অবস্থান এবং মঙ্গলের যে অবস্থান, মঙ্গলও তো কর্মের ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে। অর্থাৎ কর্মক্ষেত্রে একটা বিশেষ লাভবান এই সময়কালে হতে যাচ্ছে এই কুম্ভ রাশি। যেই কর্মই করুক সেই কর্ম থেকে নিজের লাভ জিনিসটাকে বের করে নিয়ে আসতে পারবে। অর্থাৎ মূল নক্ষত্রে বিশেষ ভালো প্রভাব পড়তে যাচ্ছে এই কুম্ভ রাশি। তবে নক্ষত্রের যে শুধু ভালো গুণই রয়েছে, খারাপ গুণ নয় সেটাও না। ভিডিওর শেষে আমি সেই খারাপ গুণটাও তুলে ধরবো। এরপরে চলে আসবে কি পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের 30 তারিখে কিন্তু শুক্র অবস্থান করবে নিজের নক্ষত্র, এবং এই পরিবর্তনটা যে হচ্ছে, এই পরিবর্তনে সূর্য আর শুক্র সমান তালে তারা কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে। সূর্য 29 তারিখে নক্ষত্র পরিবর্তন করে পূর্বাষাঢ়াতে চলে আসবে। পূর্বাষাঢ়া হচ্ছে শুক্রের নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্রের যে মানে শুক্রের নক্ষত্র, এবং এটা একটা খুব ভালো নক্ষত্র, মহত্বাকাঙ্ক্ষী। এদের মনের ইচ্ছা কিন্তু অনেক থাকে এবং সেই ইচ্ছা বা যে স্বপ্ন থাকে সেই স্বপ্নকে কিন্তু পূরণ করে, এবং এদের মধ্যে একটা মোটিভেশন জিনিসটা খুব ভালো থাকে, স্ফূর্তি জিনিসটা বিশেষ ভালো মতন করে কাজ করে। এদের সাথে যদি কেউ থাকে তাদের মধ্যে কাজ করার প্রবণতাও কিন্তু ঢুকিয়ে দেয়। অর্থাৎ এরা গোটা সমাজকে মোটিভেশন করার ক্ষমতা রাখে এই পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র হচ্ছে অজয় নক্ষত্র। জীবনে কিন্তু হার মানে না। জীবনে যত রকম বাধা বিঘ্ন আসুক সেই বাধা বিঘ্নকে টপকে এরা কিন্তু জীবনে এগিয়ে যায়। এদের মানসিক অবস্থা কিন্তু এরকমই থাকে, কোনো সময় সহজে হার মানে না এবং ভালো জিনিসটাকে সবসময় নেওয়ার চেষ্টা করে এবং ভালো দিকে সবাইকে কিন্তু পরিচালিত করার চেষ্টা করে। আর ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং নিজের নক্ষত্রে অবস্থান, এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্রে, এবং দুই গুরুর যে সমসপ্তম যোগ তৈরি হয়েছে, এই যে একটা দৃষ্টি বিনিময় হচ্ছে, এটা কিন্তু বিশেষভাবে প্রভাব পড়বে এই ধনুরাশি বলছি, এই কুম্ভ রাশির উপর। খুবই ভালো অবস্থান। আমাদের জ্যোতিষশাস্ত্রে যে সিম্বল দেয় যে পূর্বাষাঢ়া নক্ষত্রে, সেটা হচ্ছে কুলা। কুলা বলতে আমাদের গ্রামগঞ্জে যে কুলা ব্যবহৃত হয়, যেটা ফসল ঝাড়ার জন্য, যে ফসল ঝেড়ে নিল, খারাপ জিনিসটাকে বাইরে ফেলে দিল, ভালো জিনিসটাকে গ্রহণ করলো, সেই জিনিসটা। আরও একটা যেটা সিম্বল দেয় সেটা হচ্ছে হাতির দাঁত, অর্থাৎ মূল্যবান বস্তু। অর্থাৎ এই সময়কালে সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করবে। যখনই মনের ইচ্ছা পূরণ হবে তখনই তো এই সমস্ত জিনিসগুলো ঘটবে। অর্থাৎ আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত হবে এই সময়কালে এই কুম্ভ রাশির। চারিদিক থেকে একটা বাড়লে ভালো সময় হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই নক্ষত্রের অবস্থান।
এই নক্ষত্রে থাকবে একদম জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত। তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন কিন্তু চলে আসবে আবার হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে। আবার সূর্যও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে চলে আসবে, সূর্যের নক্ষত্রে চলে আসবে। তবে এই সময়কালে কিন্তু মাঝখানে বলতে ভুলে গেলাম যে বুধের পরিবর্তন হচ্ছে 28 তারিখে। 28 তারিখে আবার বুধ চলে আসবে, অর্থাৎ 4টি গ্রহই কিন্তু অবস্থান করবে এই হচ্ছে এই লাভের ঘরে। লাভের ঘরটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর এই চতুর্গ্রহী যোগের উপর আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, অর্থাৎ বিভৎস সময় কুম্ভ রাশির ক্ষেত্রে। তো যাই হোক, শুক্রদেবের যে উত্তরাষাঢ়া নক্ষত্র অবস্থান এবং সূর্যের যে অবস্থান, সরকারি প্রকল্পগুলো যথেষ্ট ভালো হবে। যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। জীবনসাথী যদি কোনো রকম সরকারি কাজের সাথে যুক্ত থাকে বা সরকারি কোনো ঝুট ঝামেলায় পড়ে থাকে, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যাদের চাকরি বাকরি পার্মানেন্ট হচ্ছিল না জীবনসাথীর, তাদের কাজগুলোর একটা পার্মানেন্ট হয়ে যাওয়া বা একটা ভালো সুসংবাদ চলে আসা সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে, সেগুলো বোঝাচ্ছে। যারা সরকারকে মাল সাপ্লাই করছেন সেই দিক থেকে বিশেষভাবে উন্নতি হয়ে যাওয়া। এই সময়কালে পিতা যে কর্ম করবে সেই কর্মে বিশেষভাবে উন্নতি হয়ে যাওয়া, জীবনে পিতার সাপোর্ট পেয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই যে গোচরটা, এই গোচরটা সম্পূর্ণভাবে যথেষ্ট খুবই ভালো একটা প্রভাব দিবে এই গোচরটা কুম্ভ রাশির ক্ষেত্রে। অনেকে হয়তো ভুল ব্যাখ্যাও করবে যে সূর্য, তার সাথে শুক্রের অবস্থান, তার সাথে মঙ্গলের অবস্থান, শুক্র আর সূর্যের অবস্থান তো ভালো না কি? হ্যাঁ, অবস্থান ভালো না, এটা ঠিক, অস্ত হচ্ছে এটাও ঠিক, কিন্তু গুরু এখানটাতে দেবগুরু বৃহস্পতি মূল ভূমিকা পালন করবে। কারণ গুরুর দৃষ্টি পেয়ে যাওয়া মানে সেই দৃষ্টিতে অমৃত চলে আসা, একটা ভালো অবস্থান চারিদিক থেকে হতে যাচ্ছে কুম্ভ রাশি। এবার গ্রহের যে অবস্থান নক্ষত্রে, সেই নক্ষত্রে যে শুধু ভালো প্রভাব থাকবে সেটাও না, খারাপ প্রভাবও রয়েছে। তো মূল নক্ষত্রে কি খারাপ প্রভাব থাকবে? মূল নক্ষত্রে খারাপ প্রভাব থাকবে যে পিতামাতারা নিজেদের সন্তানের দিক থেকে কিছুটা হলেও এই সময়কালে চিন্তিত থাকবে, যে সন্তান যেন কোনো রকম বাজে কাজ না করে যেটাতে সমাজে নিজের মান সম্মানটা পিতামাতার হেট হয়, এদিক থেকে। আর যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা একটু এই সময়কালে বিশেষভাবে সাবধান থাকবেন এই মূল নক্ষত্রে। আবার পূর্বাষাঢ়া নক্ষত্রে কর্মক্ষেত্রে নিজের ব্যবিচার, নিজের আচার আচরণ, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এদিক থেকে বিশেষভাবে সাবধান। ইন্টারনাল অ্যাফেয়ার, এগুলো দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে। এবং যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে তখন কিন্তু মনের মধ্যে ক্রোধ, যে দিগ, এগুলো দেখে কিন্তু একটা সাবধান। এবং এই সময়কালে সরকারি কাজের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সাবধান। উচ্চ আধিকারিকের সাথে তর্ক বিতর্ক, গণ্ডগোল, অশান্তি, এগুলোতে কিন্তু জড়িত হলে নিজের কর্মক্ষেত্রেও কিন্তু বাধা তৈরি হবে। অতএব এই জায়গাটাও বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই কুম্ভ রাশিকে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।